ফিনিশড আওয়ার গ্রামার। আমরা গ্রামার পার্টটা পুরোপুরি আমরা বেশ কয়েকটা পার্ট একদম ধরে ধরে শেষ করলাম। পাজলটা নিয়ে আলোচনা করে ফেলেছি, আর্গুমেন্ট নিয়ে আলোচনা করে ফেলেছি, অপিনিয়ন বেসড এসে নিয়ে কথাবার্তা বলেছি। তারপর হচ্ছে গ্রামারটা বলতে পারেন যে 95% থেকে 96% দ্যাট আই ওয়ান্টেড টু সে, পুরো জিনিসটাই আমি আলোচনা করেছি। এখন এই পর্যায়ে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের ভোকাবুলারি, সরি, ফোকাস যাব। ঠিক আছে, তো আসেন তাহলে আমরা ফোকাস রাইটিং এর দিকে একটু যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ফোকাস রাইটিং এর ক্লাস আমরা নিব হচ্ছে আসল সব করার টাকা মিলিয়ে আগে লাগবে, 26, বুকের আবেদন করার টাকা পরে লাগবে। সব মিলিয়ে নিব হচ্ছে কথা বই কয়টা, তোমার 26টা। তোমার বই এর আবেদন কেন মধ্যে করে নাও, তোমার ব্যক্তিগত একটা দিও। ক্লাস হচ্ছে ওপেন ফর অল, মানে আপনি যেটা দেখতেছেন বা যেটা মানে সবার জন্য লাগবে ওটা। বাকি ক্লাসটা, ঠিক আছে, আই মিন বাকি 25টা ক্লাস একদম ধরে ধরে আমরা 31টা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবং যারা মোটামুটি আমার করছেন তারা সবাই জানেন যে কোন 31টা টপিক আমি আলোচনা করব। বলেন তো কোনটা আলোচনা করার কথা আমার? হ্যালো, কেউ বলতে পারবেন কোন 31টা টপিক আমি পড়াবো মেনলি? একটু বলেন তো, কেউ শুনি। যে টপিকগুলো দাদা শেয়ার করেছিলেন ওগুলো কি? হ্যাঁ, এক্স্যাক্টলি যে টপিকগুলো আমি শেয়ার করেছিলাম। সো একটু কাইন্ডলি যে কাজটা করবেন, কষ্ট করে আমার টাইম লাইনটা একটু ভিজিট করবেন। টাইম লাইনে গেলে, আচ্ছা আমি আবার দিয়ে দিব, না সমস্যা নেই, দিয়ে দিলে আপনি ওখান থেকে দেখে পড়তে পারবেন। ঠিক আছে, তো এখন একটা জিনিস বলি, ফোকাস রাইটিং এর এতদিন তো আসলে অনেক অনেক লিখে লিখে পড়াইছি। এইসব ডং মাহফুজ আমরা দেখতে দেখতে শেষ, মাহফুজ বুঝছেন নি? তারা কে জানি বিয়োগ কথা বলছে। বন্ধ এইসব করেন, ডং ঢং দেখতে দেখা দেখতে বন্ধ শেষ করেন। আমি। কালকে দাদা ক্লাস অফ করে দিছিল, এরপরও কেউ কেউ হচ্ছে আপনার এখনো অডিও কল মিউট দাদা করেন এতবার নাই। বলার পরও সবাই। পরিমাণ অভাব। এর আগে এই আমরা একটা কথা অনেকগুলা বলতে চাই, ক্লাস করছি, এরকম তো কেউ ছিল না। এই বেঁচে বেশি ডিস্টার্ব করতেছে। মাহফুজ ভাই হ্যাঁ, আপনি আপনারা আপনার অডিও ক্যামেরা অফ করেন। না, আপনারা যদি ব্যাপারটা বসে হ্যালো, আমি দেখেন না চুপচাপ বসে বসে কি করছি এটা হচ্ছে, মানে সবাই সব শেয়ারের একরা, মানে একসাথে মতামত দেওয়া শুরু করেন কেন? কাজের বেলা ঠন টন, দরকারের সময় পাবো না, অসময়ে দাদা আমার মনে হয় কেউ চাচ্ছে না আমাদের ক্লাসগুলো পারফেক্টলি হোক। একদম মানে সবাই খুব সিরিয়াস। আমি বললাম তো যে বের করে, হ্যাঁ আপনি, তো এখন দেখেন যেটা হয় যে আমরা ফোকাস রাইটিং এর ওই যে 31টা টপিক আমি ক্লাসে আলোচনা করেছিলাম, সরি ক্লাসে না, টাইম দিনে দিয়েছিলাম, ওগুলোই দিব। এখন একটা ঝামেলা আছে এখানে। যেমন আমরা সব সময় পরীক্ষার হলে যখন ছেলে মেয়েরা যায়, একটা ভয়ে ভয়ে থাকি যে আচ্ছা ছেলে মেয়েরা পরীক্ষার হলে যাচ্ছে, তো কথাগুলো মন দিয়ে শুনেন। এতদিন তো আপনাদের লিখে লিখে পড়াইছি, আজকে ক্লাসটা একটু ডিসকাশন, মানে আপনাদের কিছু চিন্তার খোরাক দেওয়া হবে। ঠিক আছে, ভালো করে বুঝেন। তো আমরা খুব ভয়ে ভয়ে থাকি যে আচ্ছা হঠাৎ করে যদি একটা একদম আউট অফ দ্য বক্স, মানে একদম আউট অফ দ্য বক্স একটা চিন্তার একটা প্রশ্ন দিয়ে দেয়, এবার তো ছেলেমেয়েরা আমাদেরকে মনে করেন ফোন দিয়ে গালিগালাজ করবে। ঠিক আছে, ভাই কি পড়াইছেন, হুদাই টাকা খরচ করে পড়ছি, লাভের লাভ আমাদের কিছুই হয় নাই। এবং এটা স্বাভাবিক, এটা কিন্তু হইতেও পারে। ধরেন আমি আপনাকে একটা দিয়ে দিলাম, একটা 31 টপিক পড়াইলাম, এখন পরীক্ষার হলে গিয়ে আপনি মনে করেন দেখলেন টপিক আসলো কি, প্রশ্ন আসলো মনে করেন দ্য রিস্টোরেশন অফ ডেমোক্রেসি। এখন আপনি তো মনে করেন যে মাথা নষ্ট, হাই হাই এটা কি টপিক দিছে, এই টপিক তো আমি জীবনও পড়ি নাই বা আমাদের পড়ায় নাই। আবার দেখবেন দুই একজন পড়াইছে, সে আবার হাইপ টাইপ নিবে যে অনেকে দেখেন আমি কমন ফলাইছি। এখন বিষয়টা হচ্ছে কি কি, ফোকাস রাইটিং এ গিয়ে না কমন পড়ার কিছু নাই। ফোকাস রাইটিং মানে হচ্ছে ভাই ওপেন প্ল্যাটফর্মে ডিসকাশন হচ্ছে। ঠিক আছে, তো আপনি যাই পড়েন না কেন সবকিছু থেকে নিয়ে নিয়ে আপনি লিখতে পারবেন রিস্টোরেশন অফ ডেমোক্রেসি। এই যে জিনিসটা, যে হোয়াট এভার ইজ বিং ডিসকাসড, তারপরেও হোয়াট এভার দ্য টপিক ইজ কামিং ইন দ্য এক্সাম হল আপনি লিখতে পারবেন। ফোকাস রাইটিং এর মূল
আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? আমি টপিক ধরে ধরে লিখাবো, কিন্তু আপনাকে দেখাবো যে টপিক কমন না পড়লেও লিখা উচিত আমাদের, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে ফোকাস সেটিং এর মূল দিক। যেমন আমার এখনো মনে আছে, একটা মজার বিষয় বলি আপনাদেরকে। আমাদের 2020 সালে একটা প্রশ্ন আসলো, সেটা হচ্ছে গিয়ে কি, এই আমি যেইটাতে হচ্ছে জনতা ব্যাংকের সিনিয়র অফিসারে টিকলাম, হোয়াটসঅ্যাপ ইউজের বেনিফিট নিয়ে লেখো। হাই হাই, হোয়াটসঅ্যাপ ইউজদের বেনিফিট নিয়ে লিখবো, তাহলে আমি লিখবো নাকি? ইটস এ ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। কারণ এটা নিয়ে তো কোনো ডাটাই আমার কাছে নাই, মানে আমার যেটা মনে পড়ে, ঠিক আছে? কারণ এই হোয়াটসঅ্যাপ নিয়ে তো আসলে আমরা কি বলে এই তেমন পড়াশোনাই করি নাই, ঠিক আছে? তো এই যে তেমন পড়াশোনা করি নাই, তাহলে এখন কি করব? কারণ হোয়াটসঅ্যাপ নিয়ে আমার তেমন কোনো ডাটা আমার কাছে নাই। কারণ আমার কাছে জানে হচ্ছে ওই যে ওই জেন জেন কোম নামে একজন ছিল, আর একজন মনে হয় হচ্ছে ব্রায়ান অ্যাক্টন। এই দুজন ব্যক্তি হোয়াটসঅ্যাপে মনে হয় 56 জন 57 জন কর্মকর্তা কর্মচারী যারা কাজ করে এইটুকু। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। জি দাদা, কথা শোনা যাচ্ছে না। দাদা ভেঙে ভেঙে আসে। তখন আপনি যদি আমাকে দাদা কথা শোনা যাচ্ছে না। দাদা কথা শোনা যায় না, বোঝা যায় না কথা কিছু। ভেঙে ভেঙে আসবে কেন রে ভাই? এখন ঠিক আছে, কথা ভেঙে ভেঙে আসবে এটা বলছেন যে শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ দাদা, জি এখন দাদা শোনা পরিষ্কার। যাচ্ছে। শোনা যাচ্ছে। এখন আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের ওই 19 সালের পরীক্ষাতে প্রশ্ন যে হোয়াটসঅ্যাপের ব্যবহার নিয়ে লিখো। এখন ভাই হোয়াটসঅ্যাপের ব্যবহার নিয়ে ওই এখন চিন্তা করে দেখেন, আসলে কিছু লিখার মতো কিছু নাই। এই পরিস্থিতিতে গিয়ে কিন্তু ঘাবড়ে যাওয়া যাবে না, ঘাবড়ে গেলে কিন্তু সমস্যা। কি বললাম বুঝতে পারছেন? জি দাদা। জি দাদা। হ্যালো। জি হ্যাঁ দাদা, দাদা। আপনার কথা আচ্ছা, হ্যাঁ বুঝতে দাদা। তো পারছি, এই কিন্তু মাঝে মাঝে একটু ভেঙে আসে। হ্যাঁ মানে একটু ভেঙে ভেঙে আসে মাঝে মাঝে স্যার। কি রে ভাই, কি হয়েছে নেটের মধ্যে আজকে? আচ্ছা, একটু দাঁড়ান তো, আমি দেখি নেটে কি হয়েছে। দাদা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন হ্যাঁ ক্লিয়ার দাদা, শোনা এবার যাচ্ছে। এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। জি দাদা শোনা যাচ্ছে। ওয়াইফাই তো আমি একটা চেঞ্জ করে আরেকটা ঢুকছি আর কি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তো হোয়াটসঅ্যাপের বেনিফিট, এটা আসলে পরীক্ষা হলে কি লিখবো? কিচ্ছু নাই লিখার মতো। তো এই যে একটা উদ্ভট একটা প্রশ্ন, আনপ্রেসিডেন্টেড একটা প্রশ্ন চলে আসছে, এই সময়গুলোতে গিয়ে না ব্রেইন হচ্ছে কুল ভাবে ডেলিভারি করতে হয়, এবং আপনার কাজ হচ্ছে সঠিকভাবে লিখে জিনিসটাকে হচ্ছে যতটা সম্ভব গুছিয়ে প্রেজেন্টেশন করতে পারা। আর এখানেই কি হতে পারে, টিচার আপনার একটা ধৈর্যের পরীক্ষা নিতে পারে, an exam of your patience, an acid test of your patience, ঠিক আছে? সো এই জায়গাতে এসে আপনি যদি নিয়মিত ফোকাস রাইটিং চর্চা না করেন, আপনি কিন্তু লিখতে পারবেন না, ঠিক আছে? যেমন ধরেন, আপনাকে যদি বলা হয় আপনাকে যদি বলা হয় কিরকম, ধরেন একদম র্যান্ডম এই টপিকটাই বললাম, যে রিস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্র পুনঃস্থাপন করা, ঠিক আছে?
এখন এই টপিক যদি পরীক্ষার হলে আসে, যদিও টপিকটা বিতর্কিত, তারপর আমরা লিখতেছি মনে করেন, আপনি বুদ্ধি করে বলেন যে এই টপিকে আপনি আসলে কোন কোন ডেটা ব্যবহার করবেন, খেয়াল করে বলেন দেখি বুদ্ধি করে। দাদা এই যে আমাদের আমি আমি একটু বলি, সেটা হচ্ছে যে লাস্ট হচ্ছে আমাদের তো 1971 সালের পর থেকে আমরা স্বাধীন হলাম, এবং এটা গণতন্ত্রের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা ধাক্কা খেয়েছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে একটু ফ্রাঙ্কলি বলি, যেমন হচ্ছে এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাদা মার্শাল ল জারি হলো, তারপরে হচ্ছে যে এখানে উম, আপনার পলিটিক্যাল দেখুন, টার্বুলেন্স। একটু দাঁড়ান। শুনেন, আপনি আমাকে থামাই দিয়ে যেটা বললেন, এই যে অলমোস্ট 20 সেকেন্ড বললেন, এই 20 সেকেন্ড আপনি যা বলছেন এগুলো সবগুলো হচ্ছে কোয়ালিটেটিভ বা ইনফরমেশন। আই এম টকিং অ্যাবাউট নিউমেরিক্যাল ডেটা, সংখ্যা স্যার ভিত্তিক আমি হচ্ছে তথ্য। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে স্যার গঠন করা হয়েছিল, সংস্কার কমিটি, ওইটা ধরে যদি লেখা যায়। ভাই, আমি আপনাকে বারবার, এই যে একটা স্টেটমেন্ট দিলেন যে এটা ধরে যদি লেখা যায়, এখানে কোথাও আপনার স্টেটমেন্টে নিউমেরিক্যাল ডেটা আছে? 10%, 20%, 5%, 1%, 2%, অত অত এত কোন নিউমেরিক্যাল ডেটা কি আপনি দিতে পারতেছেন? দাদা বিগত হচ্ছে দেখা যাচ্ছে 5 বছরের যে গণতন্ত্র সূচকে বাংলাদেশ কততম স্থানে আছে সেটা দেওয়া দেওয়া যেতে এই পারে। তো একটা কারেক্ট কথা আসলো যে বিগত 5 বছরে গণতন্ত্রের সূচকে বা ডেমোক্রেসি ইন্ডেক্সে এই হলো মূল পয়েন্ট। এখন ব্যাপারটা হচ্ছে, দেখেন, আপনি যতগুলো কথা বলছেন কোথাও নিউমেরিক্যাল ডেটা আসতেছে না। প্রবলেমটাই হচ্ছে এইখানে গিয়ে, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে সুমন ভাই, আচ্ছা আপনার কথা মানলাম যে নিউমেরিক্যাল ডেটা নিয়ে কথাবার্তা বলতে হবে, ভালো কথা। এখন আমার প্রশ্ন হইলো ভাই, শত শত টপিক, আমি কয়টা নিউমেরিক্যাল ডেটা মুখস্থ করব? এই কথাটা কি আমার ঠিক না বলেন? জি দাদা। এই কথাটাও কিন্তু ঠিক, এটাকেও ভুল বলা যাবে না। এই এই জন্য আমরা বলি যে আপনি নিউমেরিক্যাল ডেটা কত মুখস্থ করতেছেন এর উপরে ফোকাস না করে আপনি কত ডাইভার্সিফাইড ভাবে, ভিন্ন ভিন্ন ভাবে নিজের জানা নিউমেরিক্যাল ডেটাকে এইখানে ব্যবহার করতে পারতেছেন, এটাই হচ্ছে মূল কথা। যেমন দ্য রিস্টোরেশন অফ ডেমোক্রেসি, এটা আমাদের আসে নাই, আমাদের যেটা আসছিল দ্য সোশ্যাল বেনিফিটস অফ, কি বলে, হোয়াটসঅ্যাপ, এরকম একটা মনে হয় টাইটেল ছিল, আমার মনে নাই। এখন সত্যি কথা বলি, এইটা নিয়ে তো আমার কোনো আইডিয়া নেই আমি এখন কি করব। তো আমি করছি কি জানেন, আমি এবার দেখেন ঘটনাটা কি করছি। আমি বলছি যে তথ্য অনুসারে, ওই যে আপনার কি বলে, ওই যে বাংলাদেশের যে ইন্টারনেট সেবা প্রদান করে থাকে, ঠিক আছে, ওদের তথ্য অনুসারে বাংলাদেশে অলমোস্ট 12 কোটি ইউজার আছে, রেজিস্টার্ড ইউজার আছে, ঠিক আছে। এই যে একটা নিউমেরিক্যাল ডেটা আমি নিছি। তারপর কি বলছি, বাংলাদেশে এখনো লায়ন্স শেয়ার, এখন ফিগারটা তোর মনে নাই কত, যে 60% লোক এখনো গ্রামে বসবাস করে, তারা ফর্মাল বিজনেস চ্যানেলটা মিস করে, কিন্তু যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তারা কাস্টমারের সাথে একদম ডিরেক্ট কমিউনিকেশনটা মেনটেন করতে পারে, তাহলে মিডল ম্যানের যে উৎপাত বা পারভেসিভ প্রিভ্যালেন্স, ওয়ার্ডটা বুঝেন, পারভেসিভ প্রিভ্যালেন্স অফ মিডল ম্যান, এটাকে তারা ইজিলি ওয়াইপ আউট করতে পারে, ঠিক আছে। তারপর কি বলতেছি, এটার কারণে কি হতে পারে, প্রোডাকশন বুস্ট হতে পারে, যা কিনা ধরেন 6% হারে বৃদ্ধি পাওয়া জিডিপি কে আরো বেশি বুস্ট করতে পারে। তো আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নিয়ে কিছুই জানি না, কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে কানেক্ট করে 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 এই ডেটাগুলোকে ইউজ করতেছি। আমার কথাটা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই বলেন? জি দাদা বুঝতে পারছি। বুঝতে পারছেন। বুঝতে তার পারছি। মানে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে এটাই, আওয়ার ডিউটি ইজ নট টু মেমোরাইজ লট অফ ডেটা। আমাদের ফোকাস হবে হচ্ছে মন দিয়ে পড়া এবং লিখা। লিখার সময় কমন প্ল্যাটফর্মে যে ডেটাটা আসতেছে, ওই ডেটাটা যেন আমার কোনোভাবে মিস না হয়, এটা আমাকে পারতেই হবে, ঠিক আছে। সো এই জিনিসটা যদি আমরা করতে পারি, যেমন ধরেন রিস্টোরেশন অফ ডেমোক্রেসি বলতে গেলে কিন্তু একটা কমন ডেটা কি আসতে পারে, গিনি ইন্ডেক্স, ঠিক আছে, যে গিনি ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থা কি। তারপর যেমন ধরেন যদি ডেমোক্রেসির মানে অবস্থান জানতে যদি কোনো ইন্ডেক্স থাকে, সেই ইন্ডেক্সটাও আসতে পারে, ঠিক আছে। বাংলাদেশ সম্ভবত লাস্টের দিক থেকে 15তম এই টাইপের একটা ডাটা ছিল। বুঝি নাই, জোরে বলেন। ডেমোক্রেসি ইন্ডেক্সে বাংলাদেশ লাস্টের দিক থেকে সম্ভবত 15তম এই টাইপের একটা ইয়ে ছিল। হ্যাঁ, তাহলে এই যে একটা খারাপ অবস্থান আমাদের, তাই না?
সো এই যে জিনিসটা, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। ওকে, আর কিছুই না। যারা মুক্ত বেশি টাকা দিয়েছে গণমাধ্যমের তাদের মুক্ত গণমাধ্যমের ইয়েটাও তো দেওয়া যায় তাই না? মুক্ত গণমাধ্যমের ওটাও তো গণতন্ত্রের সাথে সম্পর্কিত। এই দেখছেন, এখন কিন্তু আপনাদের মাথায় আইডিয়া আসতেছে। তার মানে কি? তার মানে আপনারা পর্যাপ্ত পরিমাণ ডেটা জানেন এবং পারেন। দ্য প্রবলেম ইজ দ্যাট ব্রেনটাকে ওই টপিকের সাথে কানেক্টেড করে ডেটা ডেলিভার করতে পারতেছেন না। এই জন্য আমরা একটা কথা বারবার বলি যে ভাই, তোমাদের কিন্তু ডেটার কোনো অভাব নেই, তোমরা ফকির না। এই একটা জায়গায় আপনারা পর্যাপ্ত এগিয়ে আছেন, ইভেন কম্পেয়ার টু মি। আমার সাথে কম্পেয়ার করলো, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আপনারা আমার চাইতে ভালো করতে পারবেন, ঠিক আছে? কিন্তু সমস্যাটা কি? ইনস্ট্যান্ট ডেলিভারি করতে হবে। আর এই ইনস্ট্যান্ট ডেলিভারিতে গিয়ে আমি আপনার চেয়ে আগে আছি, কারণ আমি 14-15 বছর ধরে রাইটিং পড়াই, প্রত্যেক ক্লাসে ধরে ধরে পড়াই, কিন্তু আপনি তো লিখেন না। এটাই হলো পার্থক্য। এই জিনিসটা মাথায় আপনাকে হচ্ছে রাখতে হবে যে সুমন ভাইয়ের সাথে আমার কোনো পার্থক্য নেই। পার্থক্য একটা, সে হচ্ছে অনেকদিন ধরে লিখে, আর আমি পড়ি, কিন্তু আমার লিখতে গেলে ক্লান্তি লাগে, বিরক্তি লাগে, ভাবতে মন চায় না। দিস ইজ দ্য প্রবলেম, আর কিছুই না। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় দয়া করে খুব ভালো করে সেট আপ করে নেন যে আমি কোনোভাবেই আজকে থেকে, আমি যেমন গ্রামার ক্লাসে একটা কথা বলছিলাম যে থিঙ্ক অফ গ্রামার নাও, আজকে থেকে থিঙ্ক অফ ফোকাস রাইটিং নাও। পড়বেন আর লিখবেন, লিখবেন আর পড়বেন, পড়বেন আর লিখবেন, লিখবেন আর পড়বেন। ডাটা কোনোভাবে আমি দিয়ে দিব আপনাকে, প্রচুর ডাটা। ঠিক আছে? আমি অনলাইনে ফ্রি ম্যাটেরিয়াল যা দিয়ে দিই তাও অনেকে দিবে না। সো আপনার কাজ হচ্ছে, না এটা বলা ঠিক না, অনেকেই দেয়, সরি আমি কথা উইথড্র করে নিচ্ছি। তো আপনার কাজ হচ্ছে কোনো ডেটাকে মুখস্থ করতে যাবেন না। আপনার কাজ হচ্ছে ডেটাকে চোখের মধ্যে রাখা। যে বাংলাদেশে বাজেটের বর্তমান পরিমাণ হচ্ছে 9,60,000 বা 6,000 কোটি টাকা। এটা আপনাকে পারতে হবে, এটা এটা মুখস্থ করার কিছু নাই যে বাজেটের পরিমাণ এত 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 নাই। যা বাজেটে জিডিপির গ্রোথ ধরা হয়েছে আপনার মনে হয় অ্যাপ্রক্সিমেটলি 6.5%। ঠিক আছে? তো এই জিনিসটা না আপনার পারতে হবে, এটা মুখস্থ করতে হবে না। এটা এতবার চোখের সামনে আসবে যেটা এটা মুখস্থ করবেন না। কথাটা কি বুঝতে পেরেছেন কি বললাম আপনাকে আমি? জি দাদা, বুঝতে তো এই জিনিসটা আমাদের যেন কোনোভাবেই ভুল না হয়। সো এই জিনিসটা মাথায় রাখবেন, এই হলো একটা বিষয়। ঠিক আছে? এবার আপনাকে আমি একটা জিনিস বলি, এই জিনিসটা মাথায় খুব সুন্দর করে সেট করবেন ফোকাস সেটিং লেখার সময়। সেটা কি? বর্তমানে যে পরীক্ষা, সেই পরীক্ষায় বেশি লেখার কি সুযোগ আছে নাকি বেশি লেখার সুযোগ নাই, বলেন তো বুদ্ধি করে। বেশি লেখার সুযোগ নেই দাদা। লেখার সুযোগ বেশি নেই। লেখার সুযোগ নাই। ইনফ্যাক্ট আমরাও বেশ কিছু এক্সাম দিয়েছিলাম যেখানে আমাদের বেশি লেখার সুযোগটা দেওয়া হয় নাই। সো এই জিনিসটাও মাথায় রাখবেন যে বেশি লেখার কোনো সুযোগ আমার নাই। ঠিক আছে? দেয়ারফোর আমিও বাসায় বসে বসে কম লেখারই প্র্যাকটিস করব। আমার টার্গেট থাকবে কি? আমার টার্গেট থাকবে যে আমি যদি নর্মালি মনে করেন একটা ফোকাস রাইটিং 40 বাক্যে লিখি, আমার টার্গেট থাকবে এটা এখন সর্বোচ্চ 20 বাক্য বা 24 বাক্য বা 25 বাক্যে নামায় ফেলা। কারণ আপনি আমার কাছে পড়ি স্ট্রাকচার শিখছেন। ভাই একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি 20 শব্দের, আই রিপিট, 20 শব্দের 20টা বাক্য লেখেন, আপনি বুঝতেছেন এটা কত ওয়ার্ড হয়ে গেছে, বলেন তো বুদ্ধি করে। 500। 400 400। ওয়ার্ড লেখার জায়গা আপনার আছে, সময় আছে। আপনি আমাকে বলেন এটা ফোকাস রাইটিং পারবেন আপনি লিখতে? ফোকাস লেখো, আর্গুমেন্ট লেখো, বাংলা ফোকাস লেখো, ট্রান্সলেশন করো, পারবেন আপনি বলেন? না, না সম্ভব না। দাদা। পারবেন না। তার মানে কি? তার মানে আরো কম লিখতে হবে। ইভেন আপনাদের গ্রামার আমি যা পড়াইছি তা অনেক বেশি পড়াইছি। দেখবেন অনেকে বলে না, দেখবেন গ্রুপে বলে যে এই লোক ওভার রেটেড, ওভার হাইপ, বেশি কঠিন জিনিস পড়ায়। কেন বলে? এটা কারণ আছে কিন্তু। কারণ আমি তো আপনাকে শিখাইতেছি অনেক, আমার এক্সপেকটেশন আপনি আমার 50% ডেলিভার করবেন, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে? সো এই জন্য দেখেন ভাই, 20টা বাক্য যদি 20 শব্দ করে লিখেন তাতেই 40 শব্দ, 400 ওয়ার্ড হয়ে যাচ্ছে। যেমন গতকাল আমরা লিখছিলাম কত, 46 ওয়ার্ডের। ওইরকম 10টা বাক্য লিখলে আপনার ফোকাস রাইটিং শেষ। ঠিক আছে? তো এই জায়গাটা মাথায় রাখবেন যে আপনার যে ওয়ার্ড আছে এগুলা ভাই ডায়মন্ডের টুকরা, এগুলা নিজের মনের মাধুরী মিশে ইউজ করা যাবে না। খুব সতর্কতার সহিত, খুব ব্রিলিয়েন্ট ভাবে ইউজ করতে হবে যেন কোনো ভুল না হয় ইউজের ক্ষেত্রে। ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবেন এক্সাম হলে। এই কথাগুলো বলে সময় নষ্ট করছি ভাইবেন না, এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি পরীক্ষা হলে সবসময় চেষ্টা করতাম যে 100% সময়কে সঠিক ব্যবহার করার জন্য। এবং আমি যখন লিখবো আমি ওইভাবে গুছিয়ে লিখবো যেন কোনোভাবে আমার কি না করতে হয়, যে আপনার এই পরীক্ষা হল থেকে বের হয়ে টেনশন না করতে হয় রিটেন টিকবো কিনা। ভাই আপনি আমার কাছে পড়ছেন, এটা আপনাকে নিশ্চিত করতে হবে রিটেন আমি টিকবো। ঠিক আছে? আচ্ছা, এটা কেন? তার মানে মাথা থেকে বেশি ডেটা মুখস্থ করার চিন্তা বাদ,
মাথা থেকে বেশি লিখার চিন্তা বাদ, ঠিক আছে? আপনি কি করবেন, আপনি একটা অ্যাম্বিয়েন্স বা পরিবেশ ক্রিয়েট করবেন, যেই পরিবেশে আপনি বসে বসে কি করবেন, ডেটা আপনার চোখের সামনে এমনি আসবে। অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ মোবাইল ফোন। মোবাইল ফোন দিয়ে কাজ করা যায়, ঠিক আছে? আচ্ছা, গেল। এবার একটা জিনিস বলো ফোকাস রাইটিং এ, সেটা হচ্ছে ফোকাস রাইটিং এ মানে কি, ইউ উইল বি কমপ্লিটলি ফোকাসড টু দিস টপিক। আপনাকে যদি বলা হয়, এই জিনিসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনাকে মনে করেন একটা প্রশ্ন দিল, কি প্রশ্ন দিল, যে দা ইকোনমিক কন্ডিশন অফ বাংলাদেশ, মনে করেন আপনাকে দিল যে বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন নিয়ে তুমি লিখো। এখন ধরেন আপনি মনে করেন যে কনফিউশনে পড়ে গেছেন, আমি লেখমুটা কি? কারণ ইকোনমিক কন্ডিশন নিয়ে লিখতে গেলে তো অনেক ভাবেই এই লেখাটাকে সাজানো যায়। আপনি চাইলে বলতে পারেন যে স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের ইকোনমিক কন্ডিশন কি ছিল, তারপর 2000 2010-এর দশকে আমাদের ইকোনমিক কন্ডিশন কি ছিল, বর্তমানে আমাদের অবস্থান কি। এটা এক ধরনের লেখা হইতে পারে, অবশ্যই, নিঃসন্দেহে। আবার কেউ কেউ শুধু প্রেজেন্ট ইকোনমিক কন্ডিশনটাকেই ফোকাস করে লিখতে পারে, এটাও হতে পারে। তো এক একজন, নানা মানুষের নানা রকম মত হতে পারে। এখন আমি জানি না যে আপনার মাথায় কোন আইডিয়াটা কাজ করবে, কিন্তু যে আইডিয়াটাই কাজ করুক না কেন তাতে আমার কোনো সমস্যা নাই। আমাকে মাথায় রাখতে হবে যে আমি যেটা লিখবো সেটার প্রতি আমার কনফিডেন্স থাকতে হবে। আপনি পরীক্ষা হল থেকে বের হয়ে শুনলেন কি আপনি লিখছেন একভাবে, আর একজন লিখছে আর একভাবে। এখন ধরেন আমি পরীক্ষা হল থেকে বের করে, হায় হায় আমাদের তো ইকোনমিক কন্ডিশন খারাপ, আমি লেখা দিয়েছি, কিন্তু ও তো আবার কিছু রিকমেন্ডেশন দিছে, আমি তো দেই নাই। এই যে এই কনফিউশন পড়া যাবে না। আপনি ডিসিশন নিছেন, আপনি ইকোনমিক কন্ডিশন নিয়ে লিখবেন, ওইটুকুই লিখেন। এখন ওর ডিসিশন নিছে, ও রিকমেন্ডেশন দিবে, ওদিক কোনো সমস্যা নাই। কিন্তু খেয়াল রাখতে হবে আপনি যেইটুকু লিখতে চাচ্ছেন সেই কথাটা অবশ্যই ইন্ট্রোডাকশনে থাকতে হবে। আই রিপিট, আপনি যা লিখতে চাচ্ছেন এক্সাম হলে যে ভাই আমি এগুলো এগুলো লিখবো, এই জিনিসটা ইন্ট্রোডাকশনে বলে দিবেন। কারণ টিচার যদি আপনার লেখা পড়ে এটা নাই বুঝে যে আপনি আসলে কি লিখতে চাচ্ছেন, পুরো লেখা পড়তে হয় ফোকাস রাইটিং এ যাচ্ছা, ও তাহলে এগুলো এগুলো লিখছে, তাহলে টিচারের জন্য মার্কিং করাটা কঠিন। আপনি যখন কোনো ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট দিতেন বা রিপোর্ট ডেভেলপ করতেন, তখন কি করতেন, প্রথমে একটা অ্যাবস্ট্রাক্ট মেনটেন করতেন, ঠিক আছে, বা তারপর একটা এক্সিকিউটিভ সামারি মেনটেন করতেন। তো ওগুলোতে আপনি কি করতেন, বেসিক্যালি ইউ ওয়ান্টেড টু গিভ এন সিনপসিস অর জিস্ট অর বার্ডস আই ভিউ অফ দ্য টপিক, দ্যাট হোয়াট দিস রিপোর্ট ইজ গোয়িং টু কভার। সো অ্যাকর্ডিংলি আপনি ইন্ট্রোতেও বলে দিবেন যে হোয়াট ইউ আর গোয়িং টু কভার। ইন্ট্রোতে যা বলে দিবেন যে দিস ইজ হোয়াট আই এম গোয়িং টু রাইট, এর বাইরে আপনি কিছুই লিখবেন না। কথা বুঝতে পারছেন কি বলছি? এই দাদা। হ্যালো, কি ভাইয়া? দাদা ক্লিয়ার। কথাটা বুঝতে পারছি যে ইন্ট্রোডাকশনে আমরা কি করব, আমরা মেনশন করে দিব যে ভাই আমি আসলে কি লিখতে যাচ্ছি। হ্যাঁ, তবে হ্যাঁ, এখানে আমি একটা মজার তথ্য আপনাকে দিব। এই লাইনটা লিখতে গিয়ে প্রায় টাইমে আমরা লিখি এরকম যে দিস এসে উইল, মনে করেন আমরা লিখি যে ক্রিটিক্যালি এক্সামিন দা, ধর মনে করেন যে কারেন্ট সিচুয়েশন অফ, কারেন্ট কারেন্ট মনে করেন যে ইকোনমিক কন্ডিশন অফ বাংলাদেশ, এন্ড মনে করেন আমি লিখতেছি, হুম, যে দিস এসে উইল ক্রিটিক্যালি এক্সামিন দ্য কারেন্ট ইকোনমিক কন্ডিশন অফ বাংলাদেশ এন্ড অফার সাম প্র্যাগমেটিক, প্র্যাগমেটিক, হ্যাঁ, কি বলে, প্র্যাগমেটিক ইমপ্লিকেশনস to resolve, sorry, pragmatic, pragmatic measures to resolve, ঠিক আছে, টু রিজলভ দ্য ক্রাইসিস। ধরেন আপনি কোনো একটা ক্রাইসিস ওখানে বলতে চাইছেন, তো লিখবেন আপনি। তাহলে এখন আপনি যদি বলে দিয়েছেন যে আমার এসেতে ভাই আমি এগুলো এগুলো লিখবো, তাহলে আপনার পরবর্তী প্যারাগুলা এগুলোই ফোকাসড হবে, এর বাইরে এক লাইনও লেখা যাবে না, এর কমও এক লাইন লিখা যাবে না, বিকজ আপনি প্রমিস করছেন যে আপনি এইটুকুই লিখবেন। ঠিক আছে, এখন বাজারের বা আমাদের এই যে বাংলাদেশের মার্কেটে আপনি দেখবেন যে অনেকেই এই লাইনটা লিখার আবার বিরোধিতা করে। তো লিখার বিরোধিতা করলে খারাপ বলা যাবে না, করতেই পারে, এতে কোনো খারাপ কিছু নাই, এটা কোনো খারাপ কিছু না। কিন্তু মাথায় রাখতে হবে যে কেন খারাপ বলে, কারণ হচ্ছে কি কি এরকম একটা ডিরেক্ট লাইন আসলে
এক্সপেক্ট করা হয় না, একটু একটু ঘুরায় পেঁচায় লিখবেন, এই জিনিসটা এক্সপেক্ট করা হয়। এই জায়গাটা আমি ক্লাসে আলোচনা করব যে এই লাইনটাকে ডিরেক্টলি হুবহু এরকম ভাবে না লিখে কিভাবে লিখলে ভালো হয়। হুবহু লিখলে আসলে এই লাইনটা একটু নেগেটিভলি নেওয়া হয়, মনে করা হয় যে আপনি হয়তো একটা বাক্য পুরোপুরি নষ্ট করছেন। রাইটিং এ কিন্তু আসলে প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য খুব সিগনিফিকেন্ট রোল প্লে করে। এবং আপনারা অনেকে একটা জিনিস বিলিভ করেন, আমি দেখেছি যে কি বলে যে স্যার কি এত কিছু দেখে, কিন্তু মজার বিষয় কি জানেন, স্যার এত কিছু দেখতে হয় না। স্যার ভাই হলো এক্সপার্ট মানুষ, উনি ধরেন যে কি বলে আপনার আপনার খাতা ধরলে আপনার খাতার ওয়েট বুঝে যে এই খাতার দৌড় কতখানি। কি বললাম বুঝতে পারছেন? হ্যালো। দাদা হ্যাঁ, দাদা তো জি দাদা ধর্ম, ঠিক আছে। তো এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে টিচাররা কি করে, আপনার খাতা ধরলে বুঝতে পারে যে আপনার খাতার দৌড় কতখানি, ঠিক আছে। এবং এই দৌড় বোঝার জন্য কি করতে হয়, ওনাদের একটা তৃতীয় নয়ন থাকে, যেটা দিয়ে বেসিক্যালি ওনারা কি করে জানেন, ওনারা হচ্ছে বেসিক্যালি আপনার লেখাকে স্ক্যান করতে পারে, খুব ফাস্ট স্ক্যান করে, আর কিছুই না, এটাই ওনাদের ক্যাপাসিটি। সো স্যারকে দয়া করে বুঝাইতে গিয়ে স্যারকে ডিমিন করবেন না, আরে না স্যার মনে লাইন লুইন লাগে দাগায় দুগে এটা মার্কিং দিয়ে দেয়। এটা একটা ভুয়া আইডিয়া ভাই, ঠিক আছে। অনেক সময় দেখবেন যে হাফ মার্কের ব্যবধানে অনেক ডিফারেন্স হয়, ঠিক না, যে যেগুলো মাথায় রেখেন। আর একটা জিনিস আপনাকে আমি বলি ফোকাস রাইটিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে কি টেমপ্লেট। এটা অবশ্য আমি আমার ফেসবুকেই বলে দিয়েছিলাম যে টেমপ্লেট যখন আপনি ব্যবহার করবেন, ইউ উইল সি দ্যাট সো মেনি অ্যাডভান্স ওয়ার্ড, সো মেনি অ্যাডভান্স স্ট্রাকচারস, হ্যাঁ, দিয়ে একটা টেমপ্লেট বানানো হয়েছে। এখন মজার বিষয় কি জানেন, টিচাররা খুব চালাক। টিচাররা ভাই আমার মতো বলদ না, অ্যাটলিস্ট আমি জানি। আপনারা টিচারের সে চাইতেও চালাক হইতে পারেন বেশি, আপনার এই যুগের ছেলে মেয়ে, কিন্তু টিচাররা খুবই ইন্টারেস্টিং কাজ করে। উনি যখন একটা রাইটিং দেখে যে আপনি টেমপ্লেট দিয়ে লিখতেছেন, এখন বলতে পারেন যে সুমন ভাই স্যার কেমনে বুঝবে এটা টেমপ্লেট। তারা দীর্ঘদিন ধরে খাতা কাটে, তো তারা দেখলেই বুঝে এটা টেমপ্লেট বেসড রাইটিং বা ফরম্যাট বেসড রাইটিং। আর একটা হচ্ছে আপনি সরাসরি নিজে লিখছেন এক্সাম্পলে। দাদা এটা হচ্ছে এখন ওয়ার্ডের আপনি ইউজের উপর বোঝা যায় আর কি ভালোই। এবং একদম ধরে ফেলতে ভাই, আপনি আমাকে লিখে দেন, আমি ধরে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। আমি আপনাকে মার্ক করে দেবো যে ভাই তুমি এগুলো 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 টেমপ্লেট থেকে ইউজ করছো। তো এখন টিচাররা করে কি জানেন, মানে আমার যেটা মনে হয়, টিচার যখন দেখে যে একটা স্টুডেন্ট টেমপ্লেট ইউজ করছে, এটা কি টিচার নেগেটিভ ভাবে নেয় না? এটা নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নেই। আপনি মুখস্থ করছেন, এটা আপনার সমস্যা, আমার কি, ঠিক না? টিচার এটা পজিটিভ ভাবে নেয়। কিন্তু সমস্যা হচ্ছে কি, প্রত্যেকটা টেমপ্লেটে গিয়েই কিছু কিছু জায়গাতে গিয়ে নিজে কিছু লিখা লিখতে হয়। তো টিচাররা ওই জায়গাটাতে গিয়ে আপনাকে অ্যাটাকটা করবে যে আচ্ছা তুমি টেমপ্লেটে অনেক ভালো ওয়ার্ড ইউজ করছো মুখস্থ করে, ঠিক আছে, কিন্তু নিজে যে লিখতে হবে ওই জায়গায় গিয়ে তুমি আসলে কি লিখছো এটা আমরা দেখতে চাই। তখন টিচার বুঝতে পারে যে আচ্ছা টেমপ্লেট দেখে মনে হচ্ছে কি 10-এ 8 দেওয়া উচিত, কিন্তু ওর যে রাইটিং কোয়ালিটি, অ্যাকচুয়াল কোয়ালিটি, সেটা আসলে 10-এর মধ্যে 8 ডিজার্ভ করে না। তখন আপনার মার্কিংটা ঠুস করে কমে যাবে। যেই কারণে একই রাইটিং ব্যবহার করে, টেমপ্লেট ব্যবহার করে, একটু দাঁড়ান, অ্যাডমিশন প্রসেস ওপেন আছে, আপনি অ্যাডমিট হয়ে যান। তো একই টেমপ্লেট ব্যবহার করে কেউ 10-এর মধ্যে 8 পাবে, আবার একই টেমপ্লেট ব্যবহার করে কেউ 10-এর মধ্যে পাবে হচ্ছে 6। কারণ কি? কারণ টিচার আপনার টেমপ্লেট নিয়ে ওনার কোনো সমস্যা নাই, ওনার সমস্যাটা হয়ে গেছে কোথায়, টেমপ্লেটে ইউজ করছেন অ্যাডভান্স ওয়ার্ড, আর নিজে লেখার সময় কম দামি ওয়ার্ড ইউজ করছেন। তার মানে কি, আপনি কিন্তু লেভেল আপ করতে পারেন নাই। তো টেমপ্লেট ইউজ করলে এটা মাথায় রাখবেন, অবশ্যই কম লিখবেন, এবং লেখার সময় যেন টেমপ্লেটের ওয়ার্ড কোয়ালিটির সাথে আপনার মূল রাইটিং কোয়ালিটিতে গিয়েও ওয়ার্ডটা অন এ পার, অর্থাৎ মোটামুটি সেম থাকে। ব্যাপারটা কি ভাই এবং বোনেরা বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই বলেন? জি দাদা বুঝতে পারছি। হ্যাঁ। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে লেখার ক্ষেত্রে, এই জিনিসগুলো কোনোভাবে ভুল করা যাবে না, ঠিক আছে। এরপরে আরেকটা কথা বলি, অনেকেই দেখবেন যে কোটেশন দিব কি দিব না এই নিয়ে খুব সমস্যা ফেস করে। ব্যক্তিগতভাবে আমি কোটেশন বেশি ইউজ করা পছন্দ করি না। যদি একান্তই আপনার কোনো এমন কোনো টপিক আসে যে 100% রেলেভেন্ট একটা কোটেশন আপনি অ্যাড করতে পারতেছেন, তবেই আপনি সেটা ইউজ করবেন। তবে এই ক্ষেত্রে মাথায় রাখবেন, কোটেশনটা যেন একটু ভারী কোটেশন হয়। কারণ কি, স্যাররা এটা জানে যে পোলাপাই নিজেরাই কোটেশন বানিয়ে চালায় দেয়। কথা কি ঠিক আছে না ভুল আছে বলেন তো? জি দাদা
তো টিচাররা এগুলো কিন্তু বুঝে, টিচাররা তো বোকা না। এখন আপনি এমন একটা কোটেশন দিলেন যে হ্যাঁ রিয়েলি ওই ব্যক্তি ভদ্রলোক ওই কোটেশনটা দিছে, কিন্তু এমন কোটেশন দেখে মনে হচ্ছে আপনি নিজে হয়তো বানাইছেন। ঠিক আছে? তো এই জায়গাটা হলো প্রবলেম। কোটেশন ইউজ করার ক্ষেত্রে খুব স্মার্ট এবং প্রফেশন প্রফেশনাল কোটেশন ইউজ করবেন। ঠিক আছে? একটু দাঁড়ান ভাই, এই নাম্বারে সেন্ড মানি করে দিন তাহলে হবে। ওই আজকে আবার এই ভর্তির লাস্ট ডেট তো পোলাপান খুব বিরক্ত করতেছে, আমার টিম পুরোপুরি বসে রয়েছে কিন্তু পারতেছে না, সব বিরক্ত। এখন ঘটনাটা হচ্ছে, তার মানে কোটেশন একদম রেলেভেন্ট না হলে আমরা ইউজ করব না, এটাও আমি ক্লাসে দেখাবো। আমি গ্রামার কথা যখন বলেছিলাম না, একটু ওয়েট করেন দেখাবো, সব দেখাইছি এক এক করে। এই আজকেও যা বলতেছি এগুলো সব দেখাবো, তাই আমি একদমই একবার বলে নিচ্ছি, আপনাদের শুনে নিচ্ছি জিনিসগুলা। তো কোটেশন ইউজ করলে খুব ফর্মাল ভাবে ইউজ করবেন, এবং কোটেশন ইউজ করলে এমন ভাবে ইউজ করবেন, মনে করেন আপনি ব্রুম 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 লিখে ফেলতেছেন, তার মধ্যে বললেন যে মিস্টার এক্স ওয়াই জেড সেই ব্লা 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 ব্লা, টিচারের চোখেই বললো না যে আপনি একটা কোটেশন দিয়েছেন। তো কোটেশনকে এমন ভাবে প্লেস করতে হবে যেন টিচারের কাছে খুব ইজিলি এটা কনস্পিকিউয়াস মনে হয়। কনস্পিকিউয়াস শব্দের অর্থ হচ্ছে সহজেই লক্ষণীয় হয়, মানে ইজিলি নোটিশেবল। ডিড ইউ গেট মাই পয়েন্ট? বারে বাহ। Yes, দাদা। জি দাদা। আচ্ছা, তো এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এগুলো নিয়ে তো ভাই আমি বকবক করবোই আপনাদের সামনে, আমি তো আসি আপনাদের গালিগালাজ করার জন্য, বকবক করার জন্য। ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যেন আমাদের ভুল না হয়। এটাই হলো একটা কথা। তারপর কি করতে হবে, অনেকেই আছেন পাকনামি করে কি করেন, গ্রাফ দেন। আমি দেখছি একটা পক্ষ আছে গ্রাফটা খুব বড় করে দেয় যেন স্যাররে বোঝানো যায়, দেখো দেখেন স্যার আমি অনেক বড় গ্রাফ লিখছি। আর একটা পক্ষ আছে গ্রাফ সুন্দর করে আঁকতে গিয়ে তার 13টা বাজায় ফেলে সময়ে। এগুলো কোনোটাই করা যাবে না, গ্রাফ একটা নেকে ফেলতে হবে। টিচার ইজ নট লুকিং ফর দ্য বিউটি অফ দ্য গ্রাফ, হি ইজ নট লুকিং ফর দ্য বিউটিফিকেশন, বিকজ অফ হোয়াট, বিকজ হি অর শি, আই মিন দ্য এক্সামিনার, know it very well যে you have been offered limited time. So instead of কি কি বলবো, শ্যালো ডেকোরেশনস, ইউ বেটার ইমপ্রুভ অর ডেকোরেট ইউর রাইটিং অর দ্য কোয়ালিটি অফ ইউর রাইটিং, দ্যাট উইল ডেফিনেটলি হ্যাভ বেটার রেজাল্ট, ইম্প্যাক্ট। ঠিক আছে? সো আপনি গ্রাফকে খুব সুন্দর করে আঁকবেন, এই চিন্তাগুলো বাদ দিবেন। ঠিক আছে? যদি গ্রাফ দিতে হয় সেটা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করবেন। আর একটা বিষয় বলি, অনেকেই দেখা যায় গ্রাফ শুধু একটা লাইনের গ্রাফ আঁকে, এক লাইনের গ্রাফ আঁকলে এটা কোনো ভ্যালু অ্যাড করে না। আপনি মনে করেন বিগত 10 বছরে জিডিপির গ্রোথ রেট দিয়ে একটা গ্রাফ আঁকছেন, এটা কোনো ইম্প্যাক্ট নাই ভাই, কারণ এটা গ্রাফ না, একে একটা বাক্যেই বলে দেওয়া যাবে। ইনস্টিড আপনি যে কাজটা করবেন, একটা কম্পারেটিভ গ্রাফ আঁকবেন যদি আঁকতে চান, যেখানে 3টা বা 4টা কার্ভ থাকবে, একটা অন্যটাকে ইন্টারসেক্ট করবে, এন্ড ইউ উইল বি ডিসকাসিং দিস হাউ দ্য গ্রাফ অ্যাকচুয়ালি ক্যান বি ইন্টারপ্রেটেড, দুই একটা বাক্যের মধ্যখানে। তো এই জন্য গ্রাফ ইউজ না করাটাই বেটার, বিকজ গ্রাফ ইউজ করতে গেলে বা এরকম ডায়াগ্রাম ইউজ করতে গেলে আপনার ওই লেভেলের এনার্জি নিয়ে বসতে হবে যে আপনি খুব দ্রুত জিনিসটা এক্সপ্লেন করতে পারবেন এবং আঁকতে পারবেন, তাহলে দিবেন। তো আমি দুই একটা ক্লাসে গ্রাফ এঁকেও দেখাবো যে কিভাবে কম্পারেটিভ গ্রাফ দিয়ে আপনার লিখতে হয়। ঠিক আছে? এই একটা বিষয়। তারপরে আর একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে রেফারেন্স। আমি দেখেছি অনেক ছেলে মেয়ে রেফারেন্স দিয়ে খুব মারামারি করে। ঠিক আছে? তো রেফারেন্সের একটা জিনিস বলি, যদি আপনি ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড রেফারেন্স চান, যে ভাই আমি একদম ওয়ার্ল্ড ক্লাস একটা রেফারেন্স দিব, হ্যাঁ আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ওই রেফারেন্স দিতে গেলে আপনার যেমন অক্সফোর্ড রেফারেন্সিং, তারপরে মনে হয় এপিএ রেফারেন্সিং, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যে এই ক্রাইটেরিয়া গুলোতে আমরা রেফারেন্সিং করতে পারি। কিন্তু আপনি আসলে ওই রকম ওয়েতে রেফারেন্সিং করার জন্য এক্সাম হলে সময় পাবেন না। সো রেফারেন্সটা হবে খুব ছোট্ট করে, সুন্দর করে, যেন স্যার খুশি হয়, স্যার বুঝে দ্য ডাটা ইউ আর অফারিং, এই ডাটাটা অথেন্টিক, স্যারকে বুঝাইতে হবে। যেমন অনেক সময় আমরা দেখি যে ছেলে মেয়েরা লিখে কিরকম জানেন, যে মনে করেন যে বাংলাদেশ ইজ কি বলে, যে grappling with the recent outbreak of কি বলে মিজলস, ব্র্যাকেট দিয়ে কি বলে, ব্র্যাকেট দিয়ে বলে যে দ্য ডেইলি স্টার। এখন প্রশ্ন হলো, এই লাইনটা আপনি ডেইলি স্টার থেকে নিছেন, এটা কোনো ইম্প্যাক্ট বহন করে না। ঠিক আছে? ওকে, এই লাইনটা কোনো ইম্প্যাক্ট ক্যারি করে না। তাহলে ইম্প্যাক্ট ক্যারি করবে কখন গিয়ে, যখন আপনি বলবেন যে বাংলাদেশ ইজ গ্র্যাপলিং উইথ দ্য রিসেন্ট আউটব্রেক অফ মিজলেস and 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 কি হবে, যে and the জল দাও হবে
and the government has allocated, হ্যাঁ, allocated, উদাহরণস্বরূপ বলতেছি 1200 crore, ঠিক আছে, টাকা 1200 crore কার জন্য ভাই? crore to to ameliorate the কি worsening condition. এই যে এখন যখন আমি বলবো যেটা ডেইলি স্টার, তখন কি হচ্ছে, এই টাকার বিষয়টাকে আমরা কি করব, আমরা বুঝিয়ে দিলাম যে ভাই দেখেন, এই টাকার বিষয়টা কিন্তু আসলে ডেইলি স্টার থেকে আমি নিছি। এখন বিষয়টা হচ্ছে ভাই, এটাও যে কোনো ভালো রেফারেন্সিং তাও কিন্তু না ভাই। ডেইলি স্টার, এটা ডেইলি স্টারের কবেকার নিউজ কিছুই নাই, খবর না, এটা কিছু হইলো, তেলে হইলো না কিন্তু। যদি আপনি কখনো পত্রিকা রেফারেন্সিং করতে যান, পত্রিকার কোনো ডাটা দিতে চান আসলেই, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিষয় মাথায় রাখতে বলা হয়। যেমন ওই লেখাটা আসলে কে লিখছে, কয় তারিখে পাবলিশ হয়েছে, লেখার টাইটেল কি, অনেক কিছু। তা আমরা বলি আপনি যদি পত্রিকা রেফারেন্সিং করেন, না পারলে শুধুমাত্র ডেইলি স্টার লিখে তারপর ডেটটা দিয়ে দিবেন, যে মনে করেন যে আজকে মনে করেন যে জুন কত, আজকে জুন 15, 2026, তাইলে স্যার বুঝবে, আচ্ছা বুঝতে পারছি, ও তাহলে এত তারিখে পেপার থেকে এটা কপি করছে। ঠিক আছে, মিনিমাম এইটুকু জিনিস আপনাকে মেনটেন করতে হবে। তারপর দেখবেন অনেক পোলাপান আছে আরো ফাউল দুষ্টামি করে, রেফারেন্সিং করে, এগুলো কোনো ইম্প্যাক্ট ক্যারি করে না। কিরকম লেখে জানেন? এটা মনে করেন যে এটা লেখে যে বিবিএস, হ্যাঁ ভাই, এটা আমি কি বুঝুন বিবিএস দিয়ে, আর বোঝা পসিবল আমার পক্ষে? এটা আমার পক্ষে বোঝানো সম্ভব না। তারপর অনেকে দেখি কি লিখে জানেন? ইকোনমিক রিভিউ, হ্যাঁ, ইকোনমিক রিভিউ 2025। ভাই এটা কোনো কথা? ইকোনমিক রিভিউ 2025 এখন এটা কই আছে কিছু জানি না। তো আমরা বলি না, তুমি এইভাবে দিও না ভাই, তুমি দিবা এইভাবে, ইকোনমিক রিভিউ 2025 পেজ নম্বরটা মেনশন করে দাও, যে 57 নম্বর পেজ এটা আছে। কিন্তু দাদা তো পেজ এইটুকু নাম্বার জিনিস দিলে তো ভুল বুঝি না হওয়ার কি সম্ভাবনা বেশি থাকে, তাই না? কি বলছি দাদা, পেজ নাম্বার যদি মেনশন করে দিতে যায়, আসলে তো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে না? আমি কিন্তু এটা কথা বারবার বলেছি, যে আপনি কখনোই কোনোভাবেই ফিকটিশিয়াস কিছু লিখবেন না, এবং খুব যে কম জিনিস লিখবেন। সো আপনার যে ওয়ার্ড গুলো হচ্ছে একটা ডায়মন্ডের মতো মূল্যবান, ভুল করার কোনো সুযোগ নেই। ভুল কেন করবেন ভাই? হ্যাঁ, ওটা টেকনিক আছে না আমাদের কাছে, ওই টেকনিক আমাদের জি কাছে আছে। কারণ কি, যে কোনো ইকোনমিক, শোনেন, পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে একটা না একটা বুদ্ধি আছে, যে বুদ্ধিটা খাটাতে পারলে কাজ করবে। ঠিক আছে, যেমন ধরেন ইকোনমিক রিভিউ এর একটা ডেটার জন্য একটা কমন পেজই আছে, যেটা হচ্ছে ইকোনমিক এক্সিকিউটিভ সামারি থাকে, নিউমেরিক্যাল ডেটা। ঠিক আছে, আমরা টার্গেট করবো ওই পেজটা, যখনই লিখবো তখন এগুলো মেরে দিব। ঠিক আছে, ইকোনমিক রিভিউ বের হওয়ার সঙ্গে সঙ্গে কিছু কমন ডাটা আছে আমাদের, যে এই বছর আপনার সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে কোন জায়গা থেকে। আমরা জানি যে ওই চ্যাপ্টারটা কোথায় আছে ইকোনমিক রিভিউতে, তাহলে ওই ডেটাটার জন্য আমি একটা চ্যাপ্টার, একটা 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 মানে একটা 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 পেজে সব নোট করে নিব, যে এই 8-10টা ডেটা আমার ভাই লাগবে, পেজ নাম্বার সহ মুখস্থ রেখে দিলাম। বেশি ডেটা মুখস্থ করা যাবে না, ওগুলোকেই প্রতিদিন চোখ বোলাবে, দেখবেন যে এমনি মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, কেন আমরা এই কাজগুলো করতাম না? আমরা তো এগুলো করতাম। ঠিক আছে, আমার লাইফ থেকে একটা ঘটনা বলি শোনেন, যদি আমি বিসিএস এ টিকি নাই, আমার লাইফে অজ্ঞা বিসিএস দিছিলাম। ঠিক আছে, ওই বিসিএস এ প্রিলিও টিকছিলাম, রিটেনও টিকছিলাম, ভাইবা দিকে ফেল করছিলাম। ফেল মানে কি, ফেল নন ক্যাডারও পাই নাই। অত পড়াই আইবিএস এ টিকলাম, বাংলাদেশ ব্যাংকে টিকলাম, তো বিসিএস এ ফেল মারলাম কেন? তার তো একটা কারণ আছে। কারণটা হলো 28 দিন আগে আমার ডিভোর্স হয়েছিল। ঠিক আছে, তো মেন্টালি খুব কি বলে আপনার শ্যাটার্ড ছিলাম। তো আমি অ্যাকচুয়ালি আই ডিডন্ট ওয়ান্ট টু পার্টিসিপেট দ্য ভাইবা, যাওয়ার দরকার গেছিলাম এবং ফেল করছিলাম। তো ওই পরীক্ষার হলে ভগবান আশীর্বাদে আমার রাইটিং নিয়ে কোনো সমস্যা নাই। তো ওই পরীক্ষার হলে আপনার আমাদের টপিক আসছিল কি, ইংলিশ রচনা, জানেন টপিক আসছিল রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা রচনা আসছিল, ইংলিশ রচনা, মানে যেখানে 50 মার্ক থাকে। আমি ওই রোহিঙ্গা রচনার এক পেজের ডান পাশে অলমোস্ট 20টা না 15টা তথ্য, ইয়ার ভিত্তিক তথ্য দিয়ে একটা ক্রোনোলজিক্যাল একটা টেবল বানাইছিলাম। ঠিক আছে, তো স্যার যখন খাতা চেক করতে আসছেন পরীক্ষা হলে, মানে আমার এই যে সাইন করতে আসছেন, তো উনি দেখছে আমি একটা টেবিল বানাইছি। উনি দেখে বলছিল বিউটিফুল প্রেজেন্টেশন। ওকে, এখন হ্যাঁ, আমি পাশ করি না সেটা অন্য হিসাব, সেটা অন্য একটা কারণ থাকতে পারে, বা আমার পরীক্ষা খারাপ হয়েছেই মনে করেন। সো এই পরিমাণ কনফিডেন্ট ছিলাম যে এই টপিকটা আসবে এই পরীক্ষার হলে। ঠিক আছে, ওকে। সো আপনার এই জিনিসটা গ্রো করতে হবে নিজের মধ্যে। এখানে এই জায়গাটায় কোনো ছাড় দেওয়া যাবে না আজকে থেকে। ভাই আপনি খেয়াল করে দেখেন, আমি একই জিনিস বারবার আপনাদের মাথায় হিট করার চেষ্টা করি, যে বি প্রফেশনাল।
আপনি আপনার রাইটিংটাকে এমন ভাবে চিন্তা করবেন, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড আই বিন ইউজিং হিয়ার কাইন্ড অফ আই বিন স্পেন্ডিং জেমস্টোন, প্রত্যেকটা ওয়ার্ড একটা জেমস্টোনের মতো মনে করতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য বিউটি অফ লার্নিং। এই জিনিসটা আপনাকে এনশিওর করতেই হবে, আপনারা কোনো কিছু এনশিওর করতে হবে না, ইউ ক্যান ক্র্যাক ইট, কোনো সমস্যা নাই। কি বললাম বুঝতে পেরেছেন? জি আচ্ছা, সো এই জিনিসটা মাথায় রাখবেন যে অপ্রয়োজনীয় ডেটা সমস্ত কিছু বাদ, পরীক্ষার হলে যাই আসুক না কেন আমি তা ইউজ করবই। কুমিরের লেজ খাস কাটা ওইভাবে, ওটা পরে এলাম। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন পরীক্ষার হলে, মানে আমাদের ওভারঅল ক্লাসে। তো যেন এইগুলো নিয়ে আমাদের কোনো রকম কোনো কি না হয়, প্যানিক না হইতে হয় এক্সাম হলে, যে হ্যাঁ হ্যাঁ কি দিয়ে কি লিখবো, পরীক্ষার টপিক তো আমার কমন পড়ে নাই, ঠিক আছে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যেমন উদাহরণস্বরূপ আপনাকে আমি বলি, যদি এই লাইনটাই ধরি, দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যালোকেটেড 1200 কোটি টাকা, ঠিক আছে? পরীক্ষা হলে টপিক আসছে কি, দ্য রিস্টোরেশন অফ ডেমোক্রেসি। তা আপনি মনে করেন যে গণতন্ত্রের উপকারিতা, দ্য অ্যাডভান্টেজেস অর দ্য ম্যারিটস অফ ডেমোক্রেসি লিখতে গিয়ে বললেন যে ইট ক্যান অ্যাসিউর, কি বলে, যে পিপল ক্যান রিসিভ কি ইকুয়াল ফাইন্যান্সিয়াল বেনিফিটস ফ্রম গভর্নমেন্ট। ফর এক্সাম্পল, গভর্নমেন্ট has allocated 1200 crore টাকা ফর দ্য চিলড্রেন হু আর সাফারিং ফ্রম মিজলেস। হয়ে গেল শেষ। মোদ্দা কথা হচ্ছে কুমিরের লেজ খাস কাটা স্টাইল, যাই বলেন না কেন আমার টপিক আমি কমন ফেলবো, ঠিক আছে? এখানে আমি একটা ঘটনা শেয়ার করি। আম, আমাদের একবার কি হইলো, এই অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটি থেকে স্যার আসতেন আমাদের আইবিএ তে। আবার কি হয়, সেকেন্ড সেমিস্টার শেষ করার পরে থার্ড সেমিস্টার থেকে এই বাইরে থেকে টিচাররা আসেন ক্লাস নিতে, মানে বাঙালি টিচার, বাট দে ইউজুয়ালি কাম ফ্রম অ্যাব্রোড, ঠিক আছে? এসে ক্লাস নিচ্ছেন। তো আমাদেরকে টপিক ভাগ করে দিচ্ছেন, পারফরমেন্স ম্যানেজমেন্টের টপিক। পারফরমেন্স ম্যানেজমেন্ট না কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ভুলে গেলাম। তো ওইখানে একটা টপিক ছিল যে আমাদের গ্রুপে পড়লো কি, আমাদের গ্রুপে পড়লো হচ্ছে টাটা ন্যানোর প্রেজেন্টেশন, ঠিক আছে? তো টাটা ন্যানো কেন ফেল করলো। হুম। তো টাটা ন্যানোর প্রেজেন্টেশনে আমি আমার টিমমেটকে বললাম যে আচ্ছা, আমাদের এমন একটা কিছু ইন্ট্রোডিউস করতে হবে সো দ্যাট টিচার বিকাম ইমপ্রেস জাস্ট এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য স্লাইড, কোনো টিম মেম্বারের পরিচয় দেওয়ার পূর্বেই। তো আমি তখন জিজ্ঞাসা করলাম, টাটার যে প্রজেক্টটা সেটা হচ্ছে যে একদিন উনি নাকি দেখছিলেন যে রাস্তা দিয়ে যাওয়ার সময় বাইকে করে 4জন লোক যাচ্ছে, স্বামী স্ত্রী আর মধ্যখানে এমন 2টা বাচ্চা। এটা দেখে উনি খুব মর্মাহত হয় যে এত কষ্ট করে যাচ্ছে। সেখান থেকেই উনি টাটা ন্যানো বানানোর জন্য আগ্রহী হন, মানে টাটার প্রজেক্টটা এরকম ছিল। তখন আমি প্রথমেই এটা আনছি যে বিফোর উই ডিসকাস দ্য ফেলিওর অফ টাটা ন্যানো, we want to share the idea for which or the reason for which Tata actually introduced the most compact car called Tata Nano. তখন আমরা ওই মোটরসাইকেল ইমেজটা দিয়ে শুরু করেছিলাম। তো স্যার বলতেছেন ওয়াও বিউটিফুল। আমাদের আবার আপনি ভুল করলেও সরাসরি বলবে, সুন্দর হলেও প্রশংসা করবে। এটা খুব মজার একটা বিষয় আইবিএতে আমি দেখেছি। তো এই যে টিচারকে ক্যাচ করা ইনস্ট্যান্টলি, আপনাকে এই ইনস্ট্যান্টলি ক্যাচ করতে হবে, ঠিক আছে? বলা হয়ে থাকে কি জানেন, যে আজকে একটু অন্যরকম আলোচনা বেশি হচ্ছে, এগুলো সাইকোলজির কথাবার্তা। বলা হয়ে থাকে একজন মানুষকে মেজার করার জন্য যে এই লোকটা ভালো নাকি মন্দ, আমরা নাকি 12 থেকে 15 সেকেন্ড সময়ের মধ্যে তাকে মেজার করে ফেলি যে এই লোকটা কেমন। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, 12 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমরা মেজার করি, ঠিক আছে? এরপরে যে ইমপ্রেশনটা ক্রিয়েট হয়, ওই ইমপ্রেশন নাকি আজীবন চেষ্টা করলেও আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তাহলে কথাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, খেয়াল করে দেখেন। তো এই কথাটা কেন বললাম, আমার ব্যক্তিগতভাবে মনে হয় টিচার যখন খাতা কাটে তখন প্রথমে যে ইমপ্রেশনটা ক্রিয়েট হয় আপনার ইন্ট্রোডাকশনটা পড়ে, ওইটা একটা বায়াসনেস হিসেবে কাজ করে বাকি পুরো স্ক্রিপ্টটা পড়ার ক্ষেত্রে। সো একটু সুন্দর করে লিখবেন, আপনি কম লিখেন বাট খুব বিউটিফুলি জিনিসটা ক্রাফট করার চেষ্টা করেন, টিচার উইল বি ইমপ্রেসড। আর কিছুই না, এইটুকু করতে পারলেই ভাই টিচার খুশি, ঠিক আছে? সো আমরা যে ফোকাস রাইটিং গুলো লিখবো, আমাদের ফোকাস রাইটিং ক্লাসগুলো কিন্তু বেসিক্যালি এই টপিক, এই যে আমি যা যা বললাম, যে লিমিটেড ওয়ার্ড, লিমিটেড ডেটা, লিমিটেড রেফারেন্স, ঠিক আছে? আপনাদেরকে আমি একটা গাইডলাইন দিয়ে দিলাম। কি বললাম বুঝতে পেরেছি আমরা সবাই? জি স্যার। এখন আমরা বলি আমাদের যেই 31 টপিক আছে, আমরা যখন কালকের ক্লাসটা শুরু করব রাত 9:30 বাজে, আমরা প্রত্যেকটা ক্লাসের, আমি সাধারণত প্রেফার করি টপিক না বলা,
একদম ইমপ্রম্পটু আপনারা বলবেন ক্লাস শুরুর সময় যে এটা নিয়ে লিখেন, আমি লিখবো। তো এটা নিয়ে আমার একটু দ্বিমত আছে যে সুমন ভাই আমাদেরকে আগে থেকে বলে দিলে আমরা একটু ভালো করে প্রিপারেশন নিতে পারি। হ্যাঁ, এটাকেও আমি রেসপেক্ট করি। এই জন্য আমি আজকে আগে থেকে বলে দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে আমরা আমাদের ওই টপিক থেকে যেটা পড়বো সেটা হচ্ছে কোনটা পড়বো, আপনারা বলেন কোনটা পড়বেন আমার টপিক থেকে, বলেন, আপনারাই বলেন, আমি সিলেক্ট করছি। দাদা পঞ্চম শিল্প ইরান বিপ্লব। ভার্সেস ইসরায়েল। ইরানের এটা নিয়ে হ্যালো, পড়লে ভালো হতো। দাদা আমরা আগে ইকোনমি দাদা পার্টটা পঞ্চম শেষ শিল্প করি, বিপ্লব। কারণ হচ্ছে বুঝি কি নাই আপনার আপু ইকোনমি নিয়ে কি যথেষ্ট বলেন, আপু নলেজ আছে। বলেন কোনটা, দাঁড়ান। পঞ্চম শিল্প বিপ্লব দাদা। ইকোনমি নিয়ে আছে এখন, বাট হচ্ছে যে দাদা উনি তো আমি পঞ্চম শিল্প বিপ্লব বললেন। আচ্ছা, অন্য একটা চয়েস দেন, যদি ইকোনমি লিখেন বলেন, আমার কোনো দাদা আমি ফিফথ আমি একটু বলি আর কি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলেন। আমার মনে হয় ইকোনমি রিলেটেড বা ফাইন্যান্স ইকোনমি রিলেটেড কিছু দিলে ভালো বলেন হয়। দাদা আমাদের সেটা ফোকাস আগে গুলো হয় কি পড়বো। শেষ পর্যন্ত কি আমাদেরকে ইকোনমি হলো, একটা দিয়ে টপিক ওটাকে আমরা শেষ পেলাম। করতে হয়। তখন এই জন্য যে আসলে ইকোনমি বেসটা শেষ করতে পারলে ভালো আর কি। হ্যাঁ দাদা, আর যেহেতু আমাদের নতুন করে ফাইন্যান্সিয়াল এন্ড ব্যাংকিং নলেজ এই জিনিসটা অ্যাড করছে, তো ইকোনমিক টপিক নিয়ে আলাপ হইলে এগুলো খানিকটা উঠে আসতে পারে কথায় কথায়। সো ওইটা হলে ভালো হয় মেবি। মানে আমরা র্যান্ডমলি না পড়লে জিনিসটা ভালো হয় আর কি। নন পারফর্মিং লোন। বা আমাদের বাজেট দিয়ে শুরু করা যায়, কারণ এটা একদম মিরর হিসেবে কাজ করবে আগামী 1 বছর। বাজেট কিছুদিন পরে করলেই ভালো মনে হচ্ছে। জি দাদা, ইকোনমিক রিলেটেড গুলো দিয়েই শুরু করি। দাদা পেপারলেস ইকোনমি শুরু করতে পারে। এই এই- বুঝতে পারছেন? জি দাদা। জি দাদা, শুনতে পাচ্ছি। জি দাদা। গ্রিন, দাদা গ্রিন দাদা ইকোনমি নিয়ে লেখা আছে। দাদা ক্লাসের বাইরে, দাদা আউট হয়ে গেছে ক্লাস থেকে। আপনারা কেউ vocab গুলো ডাউনলোড করছেন? আজকে যেটা শেয়ার করছিল স্যারে। কোন গ্রুপে? হ্যালো, ভাই আপনারা গতদিন যারা কথা বলছেন কাইন্ডলি দেখেন, আপনাদের 2-4 জনের জন্য আমরা সবাই কিন্তু সাফার করতে পারি না। দাদা গতদিন ক্লাসটা না নিয়ে উঠে গেছে। আপনাদের যা খুশি তাই করেন, কিন্তু কাইন্ডলি ক্লাসে ডিস্টার্ব করেন না। আপনাদের 4-5 জন বা 10 জনের জন্য এখানে হিউজ পরিমাণ স্টুডেন্ট সাফার করবে না। তো এই বিষয়টা মাথায় রেখেন। ভাই অনেকে ক্যামেরা অন থাকে, সাউন্ড অন করে ভাই, এগুলো কেমন কি ভাই? এগুলো আসলে ঠিক না ভাই। এই 2 দিন পরে আপনারা ভাই ব্যাংকে ঢুকবেন ভাই, ভাই ভালো কি কিছু আমাকে করবেন শুনতে ভাই, পাচ্ছেন? এখনই যদি ভাই নিজেদের বিহেভিয়ার ভাই চেঞ্জ না করেন ভাই, তাহলে কেমনে কি ভাই? এগুলো কিভাবে হ্যাঁ হবে? দাদা, দাদা শোনা যায়? জি দাদা শুনতে পাচ্ছি। ওকে, তো যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে এখন এক আপু বলেছেন যে ফিফথ ইন্ডাস্ট্রি, আজকে নেটটা ডিস্টার্ব করছে অ্যাকচুয়ালি, সরি। এক আপু বলেছেন কি ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, কিন্তু অনেকে আবার এটাকে অপোজ করছেন। তাহলে আপনারা বলেন যে কোনটা একটা ফিক্সড টপিক বলেন। নন পারফর্মিং লোনটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি। নন পারফর্মিং, আচ্ছা ডান, সমস্যা নেই। তাহলে আমরা একটু নন পারফর্মিং লোন নিয়ে আমাদের টার্গেট হবে কত, আমি লিখে দিচ্ছি। নন পারফর্মিং লোন, বি কেয়ারফুল, নন পারফর্মিং লোনস, ঠিক আছে। আগামীকাল আমরা 9:30 বাজে করে ফেলেছি। এগুলো বেসিক্যালি কি, এগুলো হচ্ছে সাম ইয়ারস্টিক অর প্যারামিটার, যেগুলোর উপর ভিত্তি করে আমরা কি করব, আমরা হচ্ছে লিখবো। এই নন পারফর্মিং লোনের উপর ভিত্তি করে আমরা 270 থেকে 280 ওয়ার্ড, এই ওয়ার্ড লিমিটে একটা কি লিখবো, আমরা একটা টপিক তৈরি করে লিখবো। বুঝতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি? জি দাদা। তাহলে আপনাদের কাজ কি, আগামীকাল
দাঁড়ান, আগামীকাল 9:30টার মধ্যেই পারফর্মিং লোন রিলেটেড যত যত রকম ইস্যু আছে সব ভালো করে দেখে রাখতে। তবে আমি অবশ্যই লোন পড়তে গেলে প্রথমে আমি হয়তো সন্ধ্যা 6টা বা 7টার দিকে একটা পোস্ট করে দিব যে নন পারফর্মিং লোন নিয়ে লিখতে গেলে কোন কোন ধরনের ওয়ার্ড বা ফ্রেজ গুলো লাগতে পারে। এটা আমার টাইম লাইনে আছে, আমি গ্রুপে দিয়ে দিব এক এক করে, ঠিক আছে? যেন আপনি একটা প্রিপারেশন নিতে পারেন মেন্টালি বা সাইকোলজিক্যালি, যে ভাইয়া যখন পড়াবে আমি যেন লিখতে পারি। এবং আমি লিখার সময় কিন্তু কি করব, যে গ্রামার গুলো শিখেছি সেই গ্রামার গুলো ইউজ করব, ঠিক আছে? সো উই উইল সি দা, উই উইল ভিজুয়ালাইজ দ্য প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, হোয়াট উই হ্যাভ লার্নড অ্যান্ড হাউ দে আর বিং অ্যাপ্লাইড। বুঝতে পারলাম কি বলেছি? জি স্যার। দাদা এই হ্যালো, টপিক রিলেটেড নিউমেরিক্যাল ডেটা গুলা কি আপনি দিয়ে দিবেন? আমি আপনাদেরকে দিব হচ্ছে ক্লাসের সময়, আমি পুরো একটা ডেটা রেডি করে দিব, তারপরে দাদা হচ্ছে কথা শোনা ওয়ার্ড যায় গুলো না। দিব, দাদা ঠিক আছে? পারেন, ঠিক আছে? বুঝতে পারছি না আর কথা। ক্লাসে বসে বসে আমি লিখাবো, ক্লাস শেষ করার পর আমি বললাম যে ক্লাস শুরু হওয়ার আগে সন্ধ্যে 7টা বাজে আমি আপনাদেরকে ওয়ার্ডগুলো দিয়ে দিব, ডেটাগুলো দিয়ে দিব, যেন আপনি ক্লাসে বসার সময় একটা আইডিয়া নিয়ে বসতে পারেন। কিন্তু ওটা তো আমি দিব, বাট অ্যাপার্ট ফ্রম দিস আপনি একটা মোটামুটি মানের স্টাডি করবেন, সো দ্যাট আপনি আমার সাথে কমিউনিকেট করতে পারেন টপিকগুলো নিয়ে। আমি জিজ্ঞেস করলাম নন পারফর্মিং লোন কি, আপনি বললেন ভাই আমি জানি না, তাহলে তো হইব না, ঠিক না? জি দাদা ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি, ঠিক আছে? ওকে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। তেমন মেজর কোনো দাদা ডিসকাশন আমার করি একটা নাই, কথা জাস্ট ছিল। একটা গ্রাউন্ড তৈরি করলাম। দাদা একটা হ্যাঁ, বিষয় বলুন। জানার ছিল। দাঁড়ান, রেডমি প্রথমে বলেছেন কথা দাদা ছিল, আসলে উনি আমার আগে হচ্ছে বলুন, তারপরে বলেন। ডাউনলোড ফাইল লিঙ্কে আর্গুমেন্ট 0.1 মানে ক্লাস 1 থেকে আমার ডাউনলোড অপশন দেখা যাচ্ছে, বাট আসলে আর কয়েকটা নিচে পাজল ক্লাস পরে আর আমি অপশন খুঁজে পাচ্ছি না বা আমার বের হচ্ছে না, না আমাকে রিমুভ করে দেওয়া হয়েছে। রিমুভ করে দাদা কাউকে দুইটা দেওয়া হয় না? সেন্টেন্স দিয়েছিলাম দাদা, একটু যদি ব্যাখ্যা করে দিতেন। হ্যাঁ, দেন সেন্টেন্স দিয়েছেন, তাহলে আমার রিমুভ কাউকে করা হয় দাদা না ভাই, কমেন্ট রিমুভ বক্সে কেন আছে দাদা। করবো আমি? দাদা আসলে আমার ওই জায়গাতে হ্যাঁ, দেখা আমি যাচ্ছে, পাচ্ছি না, আরেকবার দেন, বলুন। দাদা ওই জায়গাতে আমার শুধু আর্গুমেন্ট 1 থেকে আর নিচে কয়েকটা পাজল ক্লাস আছে, তারপরে আর আপনার এখন তো চলতেছে মনে হয় maybe 25টা কি 26টা ক্লাস, তো আমি ওই কয়েকটা পর্যন্ত পাইছি। দিয়েছি ডাউনলোড দাদা। অপশনে কিন্তু আমার ইউআই থাকে। এর আপনি তা জুন পোস্ট মাসের আছে তো। 7 তারিখের লিখে আপনি জুন মাসের 7 তারিখের পোস্ট পান নাই? না পোস্ট হচ্ছে দাদা কয়টা? আসলে পোস্ট হচ্ছে দুইটা, একটা হলো এপ্রিলের 27 তারিখ। আপনি কি না বলতে চাচ্ছেন এটা? বুঝি নাই হ্যালো, দাদা। আমি বললাম পোস্ট আছে আমাদের দুইটা ডাউনলোড করার জন্য, একটা হলো এপ্রিলের 27 তারিখ আর একটা হলো জুনের 7 তারিখ। ও আমি অতটা হয়তো খেয়াল করিনি, কিন্তু আমার এটা আগে থেকে যে ডাউনলোড লিঙ্কটা ছিল ওইটাতে আমার 1 থেকে 16 নম্বর ক্লাস পর্যন্ত আর নিচে কয়েকটা পাজল ক্লাস, পরে আর আমি কোনো ওইটাতে অপশনে খুঁজে 16টা ক্লাস। এপ্রিলের 27 তারিখে যে পোস্ট দিয়েছি, ভাই আমি কথা বলতেছি শোনেন, হ্যাঁ এপ্রিলের হ্যাঁ 27 তারিখের পোস্টে 16 পর্যন্ত আছে ক্লাস, ডাউনলোড লিঙ্ক আছে দুইটা ইংলিশের, আর একটা হলো হ্যাঁ। জুনের 7 তারিখ, ওইখান থেকে 17 পর্যন্ত থেকে শুরু করে পাবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি একটা কি দিয়েছেন, একটা বাক্য দিয়েছেন, যে এই বাক্যটা কি বুঝেন নাই, তাই তো নাকি? জি হ্যালো, দাদা একটু ব্যাখ্যা করে দিতেন আমরা দাদা। এই বাক্যটাকে একটু অ্যানালাইসিস করে দেখতে পারি কিনা। থ্যাংক ইউ, সুন্দর একটা সেন্টেন্স দাদা দিয়েছেন, কথা তো বোঝা যাচ্ছে না। কারণ আজকে তেমন কিছুই এখন দাদা আজকে সাউন্ডের নেট প্রবলেম মেবি। সাউন্ডের প্রবলেম না, নেট ডিস্টার্ব কারণে, ঠিক আছে? ডাউনলোড লিঙ্ক আপডেটেড পোস্ট ডেট তাই। কোনো কারণে এখন শুনতে পারছেন ক্লিয়ারলি? জি স্যার। দাদা হ্যালো, হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে দাদা। এখন ক্লিয়ারলি শুনতে পারছেন? জি দাদা শোনা যাচ্ছে। জি ভাইয়া। ওকে, তো এখন দেখেন যে এই যে বাক্যটা আপনি আমাকে দিয়েছেন, এই যে বাক্য
আপনি আমাকে দিয়েছেন, এই বাক্যটা আসলে কিভাবে তৈরি হয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করি, আসেন, ঠিক আছে? এটা খুব অডিওতে প্রবলেম হচ্ছে দাদা। দাদা কথা শোনা যাচ্ছে না। শুনতে পারছেন আমাকে? জি এখন শুনতে পাচ্ছি। ওকে, তো দেখেন, যে বাক্যটা দিয়েছেন খুবই সুন্দর একটা বাক্য, ঠিক আছে? ওই বাক্যে আম, আপনার, আমি তো এখন পাচ্ছি না ওই বাক্যের প্রথমে যে আম, একটা ছিল ইন ইটস রিয়েলাইজড ফ্রম বা কোনো কিছু, ঠিক আছে? ওরকম কিছু একটা মনে ছিল। তো ওটা আমার তেমন গুরুত্বপূর্ণ কিছু না, ওটা বাদ দিয়ে আমি পুরোটা বলি, যেহেতু ওটা আমি করতে পারি নাই, পাচ্ছি না খুঁজে। এই বাক্যের মেন বাক্যটা কি, মেন ক্লজটা কি দেখেন। মেন ক্লজটা হচ্ছে অ্যান ইকোনমিক সিস্টেম, ঠিক আছে, ইজ ওয়ান। অ্যান ইকোনমিক সিস্টেম ইজ ওয়ান। একটা অর্থনৈতিক ব্যবস্থা হলো এমন একটা পদ্ধতি, বা আপনি ভেবে বলতে পারতেন অ্যান ইকোনমিক সিস্টেম ইজ ওয়ান সিস্টেম, এইভাবে বলতে পারতেন, কোনো সমস্যা নাই। এখন এই যে বাক্যটা লিখছে, এই ইকোনমিক সিস্টেম, এই বাক্যের সাবজেক্টের জন্য এখানে কি করা হয়েছে, একটা উদাহরণ দেওয়া হয়েছে, যে সাচ অ্যাজ ক্যাপিটালিজম, উদাহরণস্বরূপ, যেমন ধরেন ক্যাপিটালিজম। এখন কি করা হয়েছে, আলোচনার সুবিধার্থে দুইটা এম ড্যাশ দিয়ে ওইটার জন্য একটা অ্যাজেক্টিভ ক্লজ আনা হয়েছে, যে এই ইকোনমিক সিস্টেম, যেমন ধরেন ক্যাপিটালিজম, হুইচ ইজ অফেন নোন ফর রিওয়ার্ডিং প্রোডাক্টিভিটি, ঠিক আছে, রিস্ক টেকিং অ্যান্ড ইনোভেশন। তার মানে কি, একটা অর্থনৈতিক সিস্টেম, যেমন ধরেন পুঁজিবাদ, যেটা আমরা কি কিসের জন্য করে, তারপর ঝুঁকি নেওয়ার প্রপেনসিটিকে পুরস্কৃত করে এবং ইনোভেশনকে পুরস্কৃত করে, ঠিক আছে? এবার এখানে কি করা হয়েছে, এই হুইচ কেটে দেওয়া হয়েছে এবং ইজটা কেটে দেওয়া হয়েছে, যেন আমরা ধরতে পারি। বুঝতে পারছেন বিষয়টা এবার? জি দাদা এই পর্যন্ত বুঝেছি দাদা। হ্যালো, ওয়ান থেকেই প্রবলেম আর কি, ওয়ান এই থেকে পর্যন্ত লাস্ট বুঝতে পারছি। এবার ইন হুইচ এই যে থেকে একটা। ওয়ান, এই যে ওয়ান সিস্টেম, এই যে ওয়ান সিস্টেম, এই ওয়ান সিস্টেমের জন্য একটা অ্যাজেক্টিভ ক্লজ আছে, সেটা কি, সেটা হচ্ছে প্রফিটস ফলো ভ্যালু ক্রিয়েশন, কম্পিটিশন, ডিসক্রিমিনেশন, এক্সেস অ্যান্ড ইনস্টিটিউশনস প্রোটেক্ট ব্লা ব্লা ব্লা, ঠিক আছে? এগুলো লিখে তারপর কি লিখবেন জানেন? তারপরে লিখবেন হচ্ছে, এই দেখেন, ইন ইন দিস সিস্টেম। তাহলে এখন দিস সিস্টেম দিয়ে যদি সিস্টেমকে বুঝান, তাহলে এটা কেটে কি আসবে, লজিক্যালি হুইচ আসবে, এই যে হুইচ। এখন আপনি যে ওয়ার্ডটা কেটে হুইচ আনলেন, সেই হুইচের ওই ছিল। শুনতে পাচ্ছি না কথা, আবার কেটে কেটে দাদা কথা বোঝা যায় না। ক্লিয়ার না দাদা। কিছুই শোনা যাচ্ছে না। কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না, যে আজকে নেট ঝামেলা করছে, আগামীকাল আবার ওকে এক্সপ্লেন দাদা। করে দেবো। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি এখানে ভাই। ওকে দাদা। ওকে। দাদা আজকে, হ্যাঁ আজকে এই পর্যন্ত থাকুক, আজকে খুব সমস্যা হচ্ছে আপনার নেটে দাদা।
ক্লাস কি শেষ? মানে দাদা